প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, একটা বিখ্যাত সনেট। এটা আজকে তোমাদেরকে আমি পড়ানোর আগে কবি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমাদেরকে আগে আমি বলে দিই। তোমরা সবাই উইলিয়াম শেক্সপিয়ারের নাম জানো। হি ওয়াজ অ্যাক্লেইমড অ্যাজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তিনি একজন বিখ্যাত নাট্যকার হিসেবে বেশি পরিচিত, যদিও তিনি অনেকগুলি সনেট বা চতুর্দশপদী কবিতা লিখেছেন এবং সনেট ছাড়াও তিনি 37টা নাটক লিখেছেন, 2টো বড় কবিতা লিখেছেন এবং তার সনেট সংখ্যা হচ্ছে 154টি। 1564 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন স্ট্র্যাফোর্ড অন অ্যাভন, ওয়ারউইকশায়ারে। ছোট থেকে তিনি তার লোকাল গ্রামার স্কুলে পড়াশোনা করেছিলেন এবং তিনি ল্যাটিন এবং গ্রিক ভাষা অল্প স্বল্প জানতেন। তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন অ্যাজ আ হর্স কিপার ইন গ্লোব থিয়েটার। পরে তিনি অ্যাক্টর এবং ড্রামাটিস্ট হিসাবেও কাজ করেছেন। তাকে বলা হয় যে ইংরেজি সাহিত্যের সবথেকে বড় এবং সেরা নাট্যকার। এই মহান নাট্যকারের মৃত্যু হয়েছে 1616 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল। এবার তোমরা তার লেখা অনেকগুলো ট্র্যাজেডি, কমেডি বা হিস্ট্রি প্লেস পড়েছো, যেমন জুলিয়াস সিজার, মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই সমস্ত তোমরা পড়েছো। আজকে যেটা পড়বো সেটা তার লেখা একটি বিখ্যাত সনেট, যেটাতে হিউম্যান ইমোশনস সম্পর্কে। তার সনেটগুলো বেশিরভাগই হিউম্যান ইমোশনসের উপর। এখানে তোমাদেরকে আমি আগেই বললাম যে তিনি 154টা সনেট লিখেছিলেন, যার মধ্যে 126টাই ছিল WH নামক একজন ইয়াং ম্যানকে উদ্দেশ্য করে। অনেকে বলেন এই WH হচ্ছেন হেনরি রিও থেসলে, যিনি তার একজন পৃষ্ঠপোষক ছিলেন। আবার সমালোচকদের মতে তিনি আর্ল অফ পেমব্রোক বা আর্ল অফ সাউদাম্পটন হতে পারে। তার সনেটগুলোর কোনো আলাদা নামকরণ তিনি করেননি। 1609 খ্রিস্টাব্দে ছাপা টমাস থর্পের যে কোয়াট্রো সংস্করণ ছিল তার সেগুলো কম সংখ্যা হিসাবে চিহ্নিত করা ছিল এবং সেই হিসাবে এটির সংখ্যা হচ্ছে সনেট নাম্বার 18। এবার আমি তোমাদেরকে বলি যে সনেট বলতে আমরা কি বুঝি। সনেট তোমরা জানো 14 লাইন্স পোয়েম, বাংলাতে বলে চতুর্দশপদী কবিতা। দ্য সনেট অ্যাকচুয়ালি ইমার্জ ইন দ্য 14th century ডিউরিং রেনেসা ইন ইটালি। আর পেট্রার্ক, কবি পেট্রার্ক, দ্য নোটেড স্কলার অ্যান্ড পোয়েট অফ রেনেসা, ইজ রিগার্ডেড অ্যাজ দ্য এক্সপোনেন্ট অফ দিস ফর্ম অফ পোয়েট্রি। পেট্রার্ককে বলা হয় এটার স্রষ্টা। পেট্রার্কান সনেটে 2টো ভাগ থাকে, 8 লাইনের এবং 6 লাইনের, অক্টেভ এবং সেস্টেড পার্ট। কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট একটু আলাদা। শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা দেখতে পাই যে পরপর 3টি স্তবক, প্রত্যেকটা স্তবকে 4টে করে লাইন, যাকে ইংরেজিতে বলা হয় কোয়াট্রেন। ঠিক আছে, 3টে কোয়াট্রেন আছে, অর্থাৎ 3 4 12 লাইন, এবং লাস্ট 2টো লাইন যেটাকে বলা হয় কাপলেট, COUPLET, কাপলেট। এই 2টো লাইনে পুরো কবিতাটার যে সারমর্ম বা মূল কথাটা বলা রয়েছে। তো এই ধরনের সনেট শেক্সপিয়ার লিখেছেন এবং এই ধরনের সনেটে একটা পার্টিকুলার রাইম স্কিম বা ছন্দ রয়েছে। অর্থাৎ কখনো তোমরা দেখতে পারবে যে মিডল 2টো লাইনের মধ্যে মিল, আবার প্রথম আর শেষ লাইনের মধ্যে মিল। এইভাবে AB AB CD CD EF EF GG এভাবেও করা হয়েছে, আবার AB BA এভাবেও, CD DC এভাবেও ছন্দবদ্ধ এটাকে করা হয়েছে। আমরা এখন যে সনেটটা পড়ব সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি। আমি আগেই বলেছি তখনকার দিনে সনেটের কোনো নামকরণ হতো না। প্রথম লাইনটা যেহেতু মূল কি সেন্টেন্স বা মূল বাক্য বলে বিবেচিত হতো, যেন প্রথম বাক্যটা নিয়েই এখানে কবিতাটির নাম দেওয়া হয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি। এবার আমরা কবিতাতে চলে আসছি। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে লেখক তার একজন প্রিয় বন্ধু, তার উদ্দেশ্যে তিনি এই কবিতাটা লিখেছেন এবং তিনি বলেছেন যে কবিতার মাধ্যমে তিনি তার বন্ধুকে ইমর্টাল করে দিতে চান, অমর করে দিতে চান। এই নশ্বর পৃথিবীতে যেখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আজকে ফুল ফুটলে কালকে যেটা মুছে যাবে, আজ যেটা হয়তো তৈরি হলো একদিন সেটা ধ্বংস হবে, অর্থাৎ সৃষ্টি হলেই তার লয় আছে। কিন্তু কবি বলেছেন যে কবিতার ক্ষমতা এতটাই বেশি, হ্যাঁ, যে সেটা মানুষকে অমরত্ব দান করতে পারে। এবার আমরা কবিতার লাইনগুলোতে চলে আসব। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. কবি প্রথমেই কবিতাটা শুরু করেছেন একটা
প্রশ্নের মাধ্যমে, এটাকে বলা হয় রেটরিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, কবি প্রথমেই জিজ্ঞেস করেছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মকালীন একটি দিনের সাথে তুলনা করতে পারি? অর্থাৎ প্রশ্নটা এমন যে এটার উত্তর সবসময় নিশ্চিতভাবেই হ্যাঁ বা নাবাচক হবে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন আমি তোমাকে গ্রীষ্মকালীন দিনের সাথে তুলনা করতে পারি না। কেন পারি না তার সেই কথাটা তার পরের লাইনেই কবি নিজে বলেছেন। দাও আর্ট, এই যে দাও, এটা একটু আর্কেইক ওয়ার্ড বা অবসোলেট ওয়ার্ড। প্রাচীন কালে ইউ শব্দটাকে দাও, তুই বা তুমি বলে সম্বোধন করা হলে দাও শব্দগুলো ব্যবহার করা হতো। দাও আর্ট মানে ইউ আর, thou art more lovely and more temperate, you are more lovely and more temperate. অর্থাৎ when comparing his friend to a summer's day, the poet finds that the beauty of his friend is lovelier and more temperate than a summer's day. গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করার সময় কবি বলেছেন তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মকালীন দিনের থেকেও সুন্দর। অর্থাৎ বিদেশে যেটা হয় শীতপ্রধান দেশগুলোতে সামার সিজনটাকে ওরা মনে করে সব থেকে প্লিজেন্ট সিজন। এই সময়টা তীব্র শীতের কষ্টও যেমন থাকে না, তেমনি খুব মনোরম আবহাওয়া থাকে, ফুল ফোটার সময়, এটা আনন্দ উৎসবের বিশ্রামের সময়। তো এই সামার সিজনটা ওদের কাছে সব থেকে মনোরম, সব থেকে সুন্দর। কিন্তু কবি বলেছেন যে তার বন্ধুর সৌন্দর্য একটা গ্রীষ্মকালীন দিনের থেকেও অনেক বেশি সুন্দর। এবং কবি তার উত্তরে নিজেই বলেছেন যে আমি তোমাকে গ্রীষ্মকালীন দিনের সাথে কেন তুলনা করতে পারি না? ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি গ্রীষ্মকালীন দিনের থেকে আরও বেশি সুন্দর, আরও বেশি উষ্ণ। এখানে টেম্পারেট অর্থে উষ্ণতা অর্থে ওয়ার্মথ, অর্থাৎ তার সৌন্দর্য এতটাই আকর্ষণীয় যে কবি এখানে এই উষ্ণতা শব্দটা ব্যবহার করেছেন। টেম্পারেট শব্দটা আসলে কবির বন্ধুর যে শান্ত প্রকৃতি সেটার দিকে, অর্থাৎ তার যে জেন্টাল ডিসপোজিশন সেটাকে উল্লেখ করেছে। এলিজাবেথের যুগে আমরা দেখতে পাই যে বায়ু, পিত্ত, এই সমস্ত দিকে, এই সমস্ত ব্যাপারগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো, যে শরীরকে শান্ত রাখার যে উপাদানগুলো, অর্থাৎ শান্ত মানুষকেই করা হতো যে সুখী মানুষ। এখানে কবি সেটাই বলেছেন যে কবির বন্ধুর প্রকৃতি হচ্ছে শান্ত, সে কিন্তু কখনোই খুব উত্তেজিত নয়, অতিরিক্ত উচ্ছ্বাসও নেই, আবার গভীর দুঃখও নেই, সে সমস্ত অবস্থাতেই শান্ত। এবার পরের লাইনে কবি কি বলছেন যে কেন আমি তোমাকে সামারের সাথে তুলনা করব না? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, বার্ডস মানে ফুলের কুড়ি। কখনো কখনো গ্রীষ্মকালীন ঝোড়ো বাতাস এসে মে মাসে ফোটা ফুলের কুড়িগুলোকে ধ্বংস করে দিয়ে যায়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। এই যে সামার্স লিজ শব্দটা আসলে একটা লিগাল টার্ম মিনিং এ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট। অর্থাৎ দুটো মানুষের মধ্যে যদি টেন্যান্ট অর্থাৎ ভাড়াটে এবং বাড়িওয়ালার মধ্যে যদি কোনো রকমের শর্ত হয় তাহলে সেটাকে বলা হয় লিজ নেওয়া। কিন্তু এখানে কবি কেন লিজ শব্দটা ব্যবহার করেছেন? দ্য সাজেশন ইজ দ্যাট দ্য সিজন অফ সামার হ্যাজ এ কন্ট্রাক্ট উইথ নেচার ফর স্টেইং আ শর্ট পিরিয়ড অফ টাইম। অর্থাৎ কবি বলছেন যে প্রকৃতি যেন গ্রীষ্মকালকে মাত্র কিছু সময় দিচ্ছে, 1 মাস বা 2 মাস। গ্রীষ্মকাল কিন্তু চিরস্থায়ী নয়। কবির বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী, কিন্তু গ্রীষ্মকাল যতই সুন্দর হোক না কেন সে আজ আছে, কিন্তু 1 মাস পরে সে আর থাকবে না, সে কিন্তু ক্ষণস্থায়ী। ঠিক আছে, এইখানে কবি এটাই বলতে চেয়েছেন যে সামার ইজ গিভেন a short period of time by nature. When the lease period expires, summer will cease to remain. লিজটা শেষ হয়ে যাবে, সামারও শেষ হয়ে যাবে। অর্থাৎ কবি এখানে সামার যে কতটা ইম্পারমানেন্ট, কতটা টেম্পোরারি সেটা বোঝানোর জন্যই এটা বলেছেন যে গ্রীষ্মকাল কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। ইট সাফার্স ফ্রম ইনকনস্ট্যান্সি, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী। তাই প্রথম স্ট্যান্ডাতেই কবি বুঝিয়ে দিয়েছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মকালের সাথে তুলনা করতে পারি? আবার পরের লাইনেই তিনি বলেছেন যে না, তোমার সাথে গ্রীষ্মকালকে তুলনা করা যায় না, কেননা গ্রীষ্মকালেরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে, মাত্র কিছুদিনের জন্য থাকে, কখনো ঝোড়ো বাতাস হিসাবে গ্রীষ্মকাল সব সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এবার পরের কোয়াট্রেনে আমরা চলে যাব। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। গ্রীষ্মকালে কখনো কখনো রৌদ্রের তাপ হয় তীব্র। দ্য আই অফ হেভেন, এখানে দ্য আই অফ হেভেন বলতে সূর্যকে বলা হয়েছে। এটা একটা মেটাফরিক্যাল এক্সপ্রেশন যেখানে সান ইজ কম্পেয়ার্ড টু অ্যান আই,
এখানে সূর্যকে আকাশের চোখ বলে কল্পনা করা হয়েছে। এটা পার্সনিফিকেশনও বলতে পারো। পার্সনিফিকেশন মানে যেখানে কোনো অচেতন বস্তুর উপর কোনো ব্যক্তির গুণাবলী আরোপ করা হয় তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন আমরা বলি না, আয় আয় চাঁদমামা টি দিয়ে যা, চাঁদমামা তো সত্যি হেঁটে আসে না, কিন্তু আমরা মনে করি যে অচেতন বস্তুর প্রাণ আছে, কাব্যিক প্রয়োগ এগুলো। তো এটাকে আমরা পার্সনিফিকেশনও বলতে পারি। আই অফ হেভেন, এটা হচ্ছে সূর্যের সাথে, সূর্যকে আকাশের চোখের সাথে তুলনা করা হয়েছে। তো কবি এখানে কি বলছেন, যে কখনো কখনো সূর্য তীব্র অতিরিক্ত উত্তাপ দেয়, স্কর্চিং হিট অফ সান, এখানে সেটাই বলেছেন। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, আবার কখনো কি হয়, মেঘ সূর্যের এই তীব্র আলোকে ঢেকে দেয়, কখনো কখনো সূর্যের যে সোনালী আভা সেটা মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়, মেঘ তাকে আড়াল করে দেয়, তাকে অন্ধকার করে দেয়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই লাইনটা খুব ভালো করে তোমরা পড়বে। এখানে কবি ফেয়ার শব্দটা দুভাবে ব্যবহার করেছেন। কেন? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এখানে প্রথম ফেয়ারটা হচ্ছে বিউটিফুল অবজেক্টস, অর্থাৎ পৃথিবীর যে ন্যাচারাল যে বিউটি সেটা কিন্তু কখনো কখনো চিরস্থায়ী নয়, কোনো সৌন্দর্য পৃথিবীতে চিরস্থায়ী নয়। তাই কবি বলছেন যে এভরি ফেয়ার, মানে প্রথমটা হচ্ছে বিউটিফুল অবজেক্টস, আর ফ্রম ফেয়ার দ্বিতীয়টা হচ্ছে বিউটি ইটসেলফ, ন্যাচারাল বিউটি। তো এই যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, বারবার এফ শব্দটার প্রয়োগ, এটাকে কাব্যিক প্রয়োগে বলা হয় অ্যালিটারেশন, অর্থাৎ যেখানে একই শব্দের পুনরাবৃত্তি হয়েছে। কবি এখানে প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা অস্থায়ী সেটা বোঝাতে চেয়েছেন, যে পৃথিবীতে সব কিছুই অস্থায়ী, টেম্পোরারি। আজ যে ফুল ফুটেছে কালকে সে নষ্ট হয়ে যাবে, আজ যে জিনিস, আজকে যে ইয়াং একটা সময় সে বৃদ্ধ হবে। তো সেটাই কবি বলছেন যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, কখনো না কখনো সব সুন্দর জিনিসই শেষ হবে, সৃষ্টি হয়েছে যার, তার ধ্বংস হবে। বাই চান্স, অর্থাৎ সে হঠাৎ করে হয়তো কোনো চান্স, বাই চান্স মানে হয়তো কোনো বিপদের দ্বারা সেটা ধ্বংস হতে পারে। অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির যে চেঞ্জিং কোর্স, অর্থাৎ সবসময় তো প্রকৃতিকে একরকম থাকে না, প্রকৃতিতে পরিবর্তন আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে, ন্যাচারাল ক্যালামিটিস আছে। তাই কবি বলছেন চেঞ্জ, ডিকে অর ডিস্ট্রাকশন ইজ এ ন্যাচারাল কোর্স ফর এভরি অবজেক্ট, অর্থাৎ কখনো কখনো সেটা বাই চান্স, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো প্রাকৃতিক যে স্বাভাবিক নিয়মে যে পরিবর্তন হয়, স্বাভাবিক, যেমন আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে বৃদ্ধ হই, সেরকম স্বাভাবিকভাবে যে পরিবর্তন বা ক্ষয় বা ধ্বংস হয়, এটা স্বাভাবিক পরিণতি, এটা অপরিবর্তনীয়, এটাকে চেঞ্জ করা যায় না। তো সেটাই কবি বলছেন যে নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, এই যে আনট্রিমড শব্দটা এখানে কিন্তু দ্ব্যর্থবোধক, অর্থাৎ বলছে যে আনট্রিম মানে কি, যেটাকে সুন্দর করে সাজানো হয়নি। ট্রিম মানে আমরা যে সুন্দর করে সাজাই, যে মানুষ যখন যেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না সেটাকে এখানে আনট্রিম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানুষ এই পরিবর্তনটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো কবি এখানে সেকেন্ড স্ট্যান্জাতে কি বলছেন, যে প্রকৃতিতে সবকিছুই টেম্পোরারি, ঠিক আছে, প্রকৃতিতে সবকিছুই চিরস্থায়ী নয়, একদিন সে ক্ষয় হবে, সবকিছু ক্ষয়শীল। কিন্তু থার্ড কোয়ার্ট্রানে কবি কি বলছেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ ন্যাচারাল সামার, বাইরে প্রকৃতিতে যে গ্রীষ্ম, তার একদিন শেষ হবে, লয় হবে, তার একদিন সময় শেষ হবে, সে চলে যাবে। কিন্তু দাই, অর্থাৎ ইয়োর ইটার্নাল সামার, তোমার যে চিরন্তন গ্রীষ্মকালীন সৌন্দর্য, অর্থাৎ তোমার যে সৌন্দর্য, সেটা কোনোদিন বিবর্ণ হবে না। ফেড মানে বিবর্ণ, কালারলেস। দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে তোমার সৌন্দর্য কোনোদিনও গ্রীষ্মকালের মতন বিবর্ণ হয়ে যাবে না। এই যে বাট, এই বাট শব্দটা এখানে একটা ভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যে পৃথিবীতে বন্ধুকে যখন তিনি গ্রীষ্মের সঙ্গে তুলনা করেছেন, তখন তিনি বলছেন গ্রীষ্ম বলতে এখানে যৌবন বা সৌন্দর্যকে তিনি বুঝিয়েছেন, ইউথকে বুঝিয়েছেন। তিনি বলছেন যে গ্রীষ্মকাল একদিন শেষ হবে, কিন্তু কবির বন্ধুর যৌবন বা সৌন্দর্য কোনোদিনও শেষ হয়ে যাবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফিয়ার দাউ ওয়েস্ট, অর্থাৎ এখানে ওয়েস্ট বলতে এখানে ওয়েস্ট শব্দটা ওন বা পজেশন শব্দ অর্থে বোঝানো হয়েছে, এখানে ওন অর্থে বোঝানো হচ্ছে। তো কবি এখানে কি বলছেন, ওয়েস্ট শব্দটার অর্থ মালিক হওয়া বা কারো অধিকারে থাকা বা কারো ঋণী থাকা। কবি বলছেন তার বন্ধু যে যৌবন, যে সৌন্দর্যের অধিকারী, সেটা তার থেকে কোনোদিনও চলে যাবে না, বন্ধুটি সেই সৌন্দর্যের অধিকার কোনোদিনও হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান টু রেস্ট ইন হিজ শেড। কবি আরও বলছেন
এই যে এলিজাবেথেন যুগের কবি ছিলেন শেক্সপিয়ার, তো এলিজাবেথেরা এই যে মৃত্যু নিয়ে খুবই সচেতন ছিলেন। তারা মৃত্যু নিয়ে অনেক কবিতা বা লেখা এই সময় লেখা হয়েছে। তারা কল্পনা করেছেন যে জীবন হচ্ছে মৃত্যু লোকের ছায়ায় ঢাকা, যে কোনো সময় মৃত্যু আসতে পারে এবং একটা অজানা দেশ যেখান থেকে প্রতিকার ফিরে আসে না। মৃত্যুকে তারা একটা আনডিসকভার্ড কান্ট্রির সঙ্গে তুলনা করেছেন, যেখানে গেলে নো ট্রাভেলার রিটার্নস, কেউ আর ফিরে আসে না। এই যে মিস্ট্রিজ অফ ডেথ, মৃত্যু সম্পর্কে এই যে রহস্য, এটা তো কেউ জানে না। কবি এখানে বলেছেন যে মৃত্যু যতই ভয়াবহ হোক না কেন, কবির বন্ধুর সৌন্দর্যকে সে কেড়ে নিতে পারবে না। কবির বন্ধুর সৌন্দর্যের কোনোদিনও মৃত্যু হবে না। অর্থাৎ কবি তার বন্ধুকে ইমমর্টাল বা অমর করতে চেয়েছেন। কিভাবে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করবেন, যেখানে পৃথিবীতে সব কিছুই মরণশীল? তিনি কি বলছেন পরের লাইনে? নর শ্যাল ডেথ ব্র্যাগ, ব্র্যাগ মানে ছিনিয়ে নেওয়া, দ্য ওয়ান্ডারাস ইনিশিয়েট, তা তোমার সৌন্দর্যকে নিজের ছায়াতে মৃত্যু নিতে পারবেন। এখানে এই শেড কথাটা বিবলিক্যাল অর্থেও প্রয়োগ হয়েছে। বাইবেলে কিন্তু এই শেড, এখানে শেড বলতে মৃত্যু উপত্যকা বা মৃত্যুর ছায়াকে বোঝানো হয়েছে। আবার শেক্সপিয়ার এই যে ডেথ, শেড অফ ডেথ, এই কথাটা তিনি কিন্তু তার ম্যাকবেথ নাটকেও ব্যবহার করেছেন, যেখানে লেডি ম্যাকবেথ মৃত্যু উপত্যকার কথা বলছেন। আচ্ছা, এবার পরের লাইনে আমরা আসি। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট, কবি কেন বলছেন যে তার বন্ধুর সৌন্দর্য কোনোদিনও শেষ হবে না, তিনি অমর হয়ে থাকবেন? তিনি বলছেন যে কবি তার কবিতার লাইনের মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে দিয়েছেন। অর্থাৎ বন্ধুর শারীরিক সৌন্দর্যের হয়তো মৃত্যু হবে, কিন্তু এই কবিতার এই যে লাইনের মাধ্যমে এই বন্ধু যে কত সুন্দর সেটা যে কবি লিখে দিয়ে গেলেন, যখন পাঠকেরা সেটা পড়বে, তারা যতদিন পড়বে ততদিন বুঝতে পারবে যে কবির বন্ধু চিরন্তন সুন্দর। এই অমর পংক্তিগুলো তাকে অমর করে রাখবে। কবির এই প্রতিটা লাইনে ছন্দবদ্ধ যে লাইনগুলো, তার যে পংক্তিগুলো, সেটা ওই বন্ধুকে চিরকালীন অমরত্ব দান করবে। তাই কবি বলছেন হোয়েন ইন ইটার্নাল লাইন্স, ইটার্নাল লাইন্স বলতে এখানে লাইন্স অফ ভার্স বা লাইন্স অফ পোয়েমকে তিনি বলেছেন। টু টাইম দাউ গ্রোয়েস্ট, কবি বলেছেন যে সময় সব কিছুকে শেষ করে দেয়, কিন্তু পোয়েট্রি হচ্ছে একটা এমন জিনিস, পোয়েট্রি একটা এমন জিনিস দ্যাট ক্যান ডিফাই ডেথ অ্যান্ড টাইম। পোয়েট্রি অ্যালোন হ্যাজ দ্য পাওয়ার টু ডিফাই ডেথ অ্যান্ড টাইম। একমাত্র কবিতাই পারে মৃত্যু এবং সময়কে অগ্রাহ্য করতে। যেখানে সব কিছু সময়ের কোপে শেষ হয়ে যায়, মৃত্যু যখন সবাইকে শেষ করে দেয়, কবিতাকে তো শেষ করতে পারে না। তাই কবির বন্ধু সেই কবিতার লাইনগুলোর মাধ্যমে চিরকালীন অমর হয়ে থাকবেন। কিভাবে? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, এই যে লাস্ট দুটো লাইনকে আমরা বলি কাপলেট। এর আগের যে তিনটে স্ট্যান্ডা, 4 লাইন করে, এটাকে বলছিলাম কোয়াট্রেন। এই লাস্ট দুটো লাইনকে বলা হয় কাপলেট, যার মাধ্যমে পুরো কবিতার মূল যে কথাটা, সারাংশটা, সেটা দেওয়া হয়। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে। এখানে ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, অর্থাৎ মানুষ কতদিন নিঃশ্বাস নেয়, যতদিন সে বেঁচে থাকে। কবি বলেছেন যে তার কবিতা অমর, এবং কবির বন্ধুকে এই অমর পংক্তিগুলোতে জুড়ে দেওয়া হয়েছে বলে তিনিও অমর হয়ে গেছেন। কিভাবে জুড়ে দেওয়া হয়েছে? তিনি বলছেন সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ বেঁচে থাকবে, আর আইস ক্যান সি, এবং চোখ দেখতে পাবে, সো লং লিভস দিস, অর্থাৎ যতদিন রিডাররা, যতদিন পাঠকেরা এই কবিতাটা পড়বে, চোখ দিয়ে এই কবিতাটা পড়বে, দেখবে, সো লং লিভস দিস, ততদিন এই কবিতার লাইনগুলোতে কবির বন্ধুর সৌন্দর্য অমর হয়ে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই ব্যাপারটাই, এই যে পাঠকেরা কবিতাটা পড়বে এবং কবির বন্ধুর সৌন্দর্য সম্পর্কে জানবে, তাতেই কবির বন্ধুর সৌন্দর্য চিরকাল অমর হয়ে থাকবে। অর্থাৎ বুঝতে পারছো যে কবি এই পুরো কবিতার মাধ্যমে কি করেছেন, যে বারবার বুঝিয়েছেন যে ডেথ শ্যাল নট ব্র্যাগ দ্য পোয়েটস ফ্রেন্ড ইন হিজ শেড, মৃত্যু কোনোদিনও তার বন্ধুকে কেড়ে নিতে পারবে না। তো এখানে কবি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের সৌন্দর্যের সাথে তুলনা করতে চাননি। দ্য পোয়েট অ্যাসিওরস হিজ ফ্রেন্ড দ্যাট হিজ বিউটি অ্যান্ড ইউথ হ্যাভ বিন মেড ইমমর্টাল বাই হিম,